আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক ব্যক্তিত্বের সাথে কথা বলবো যিনি একাধিকবার জাতীয় পদকপ্রাপ্ত ক্যান্সার গবেষক, 27 বছর যাবৎ অভিজ্ঞ চিকিৎসক, বিশ্বনন্দিত ক্যান্সার গবেষণা করেন এবং যার কাছে সুদূর ইংল্যান্ড থেকে রোগী আসেন। সেই স্যারের সাথে আজকে আমরা কথা বলবো। স্যারের আরো পরিচয় আছে। স্যার হচ্ছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এবং ঢাকা মহানগর প্রেস ক্লাবের সভাপতি এবং গণস্বাস্থ্য হোমিও হলের চেয়ারম্যান। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আমরা জানি গতকালকে আপনি একটা স্বর্ণপদক পেয়েছেন। আমরা খুবই আনন্দিত, গর্বিত আপনার জন্য। আজকে এই সময়ে সারা দেশের মানুষের মতো আমারও খুব খিদা জন্মেছে মনে জানার জন্য ক্যান্সার সম্পর্কে। আপনার কাছে আমি দুই একটা বিষয়ে প্রশ্ন করবো। এই বিষয়ে আপনাকেও ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মিডিয়াকে যে আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। স্যার, সর্বপ্রথম যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে সারা পৃথিবীর মানুষ জানে অ্যালোপ্যাথিক চিকিৎসায় ক্যান্সারের কোনো পার্মানেন্ট চিকিৎসা নাই। এক কথায় বলা যায় ক্যান্সার মানেই মৃত্যু। তো সেখানে আপনি ক্যান্সার গবেষণা করে দীর্ঘ 27 বছরে ক্যান্সার থেকে মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন এবং অনেক মানুষ সুস্থ হয়েছে। আজকে আমি জানতে চাই কি প্রক্রিয়ায় হোমিওপ্যাথিক ওষুধ ক্যান্সার নির্মূল করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডের যারা ডাক্তার আছেন তারা সবাই বলেন যে আমরা ক্যান্সার সম্পর্কে হলো যে ক্যান্সার নো আনসার। ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু ঘটে। একসময় আমরা বলছি যক্কা হলে রক্ষা নেই, আপনারা জানেন সেটা। আজকে কিন্তু যক্কার সুন্দর চিকিৎসা রয়েছে। একসময় আমরা বলেছি টাইফয়েড জ্বরে কোনো না কোনো অঙ্গে চলে যাবে, আজ কিন্তু কোনো অঙ্গ যায় না। একসময় আমরা বলছি যে ডায়রিয়া হলে কলেরা বলা হতো, গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আজ কিন্তু সেই কলেরা গুলায় মানুষ মারা যায় না। কিছুদিন আগে আপনি দেখেছেন যে করোনার জন্য আমরা সবাই একদম লকডাউনে ছিলাম। সেই করোনায় কিন্তু এখন আর ভয়াবহ কিছু নেই, চিকিৎসা হয়। তো আমি আমার ক্যান্সারে মূলত আমার ফাদারকে হারাইছি, আমার মামাকেও ক্যান্সারের জন্য হারাইছি, আমার শ্বশুরকেও ক্যান্সারের জন্য হারাইছি। তখনই আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমার লাইফে কোনো কিছু করলে ক্যান্সার নিয়ে। তো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই কালকে যারা আমাকে, বিশেষ করে কালকে আপনারা জানেন মাননীয় মন্ত্রী, মৎস্যমন্ত্রী ছিলেন এবং আপনার যে বিচারপতি ছিলেন এবং পাশাপাশি অনেকগুলো সংগঠনের সভাপতি ছিলেন, প্রেস ক্লাবের, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, অনেকগুলা মানে বাংলাদেশের উল্লেখযোগ্য সংগঠনের সভাপতিরা উপস্থিত হয়ে আমাকে স্বর্ণপদক প্রদান করেছেন। আমি সেই জন্য তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আমি যে জিনিসটা বলবো যে ওনারা যে জিনিসটা দেখেছেন যে সারা ওয়ার্ল্ডে আমার ক্যান্সারের একটা অবস্থান আছে। ইংল্যান্ড থেকে আমার কাছে রোগী আসে, আমেরিকার থেকে রোগী আসে, ইন্ডিয়া থেকে রোগী আসে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আছে। এবং আজকে গণস্বাস্থ্য হোমিও এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা ধরেন পল্টনে যে প্রতিষ্ঠান এবং হবিগঞ্জে যে প্রতিষ্ঠান, টোটাল আমরা প্রায় 100 জন স্টাফ এখানে কাজ করি। আল্লাহ রসের সম্বন্ধে সারাদিনই আমরা রোগী দেখায় ব্যস্ত থাকি। সেই ক্যান্সারটার ব্যাপারে আসলে কোনো সমাধান অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক বা ইউনানি বা আয়ুর্বেদিক হার্বাল কোনো কিছুতেই নেই, কোনো সমাধান নেই। তখন আমি চিন্তা করলাম যে এটা যদি কোনো সমাধান নেই, কিভাবে একটা সমাধান আসবে। তখন আমি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার পেলে একটা পরামর্শ নিতাম। তো ইতিমধ্যে আমি অ্যালোপ্যাথিকের সবগুলা পরামর্শ নিয়েছি, সবাই একই বক্তব্য দিয়েছেন। পুরো হোমিওপ্যাথিকদের বক্তব্য তারাও একই বক্তব্য দেন, ক্যান্সারের কোনো আনসার নেই। একবার আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে বললাম যে আল্লাহ ক্যান্সার দিলেন, এমন চিকিৎসা নেই, এটা কেমন করব? উনি বললেন যে না, সাদৃশ্যে বের হতে। যদি ক্যান্সারের মতো রোগীরা যদি যথাযথ সিমটম গুলো অ্যাডজাস্ট করা যায় তাহলে সুস্থ পায়। কিন্তু 5 বছর লেখাপড়া করলাম আমি হোমিও কলেজে, সেটা শোনার পর কিন্তু ক্যান্সারের আসলে উল্লেখযোগ্য কিছুই পাই না। আমি তন্ন করে পার্ট গুলাকে শেষ করি, কিন্তু তেমন একটা সুবিধা কিছুই পাচ্ছি না। পরবর্তীতে দেখলাম যে মোহাম্মদ হেনিমিনের বক্তব্য এবং ইবনে সিনার বক্তব্য যে আমরা ক্যান্সারের যেগুলো চিকিৎসা করি তারা সবাই মারা গেছে, এটাকে নিয়ে আরো গবেষণা চালাই।
তো আমি চিন্তা করলাম আমি তো ডাক্তারি পাস করছি, একটা গবেষণা ইনস্টিটিউটের সাথে আমি জড়িত হই। পরে দেখলাম বাংলাদেশে তেমন কোনো গবেষণা ইনস্টিটিউট নেই। তো চিন্তা করলাম যে মহামান্য হেনিম্যান তো একা একাই গবেষণা করতেন, ইবনে সিনা তো একা গবেষণা করেন, তাদের দ্বারা গবেষণা শুরু। তো সেইখানে আমারও ক্যান্সার নিয়ে শুরু করতে হবে। আল্লাহর শেষ মতে আমি যখন ক্যান্সার নিয়ে গবেষণা শুরু করি, এরপরে আল্লাহর শেষ মতে যখন ক্যান্সারের মেডিসিন আমার কাছে একে একে বাইরে হওয়া সম্ভব হয়, প্রায় এখন 200-র ঊর্ধ্বে ক্যান্সারের মেডিসিন আমার কাছে। কিন্তু কোনো বইয়ে আপনি 5টা মেডিসিনও 10টা মেডিসিন পাবেন না ক্যান্সার সম্পর্কে। আল্লাহ রসুলের মধ্যে যখন চিকিৎসা শুরু করলাম তখন দেখা যায় একের পর এক ক্যান্সার সুস্থ হওয়া শুরু হয়। তো এটা আমার গবেষণায় এইভাবে আসছে যে ক্যান্সারটা কোথায় থেকে আসলো, ক্যান্সারটা কেন বাসা বাঁধলো, এবং এটার মধ্যে কি কি জীবাণুর কারণে এই অবস্থাটা ওই সেলগুলা খাবার পাচ্ছে, সেগুলা কিভাবে ধ্বংস করা যায়, এই নিয়ে আমার গবেষণা শুরু, এবং আল্লাহ রসুলের মধ্যে আজকের এতটুকু আর কি। থ্যাংক ইউ স্যার। এখন যে সেলগুলা নতুন করে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যে আউট অফ কন্ট্রোলে চলে যায়, এই সেলগুলোতে হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে কাজ করে, এটাকে সমূলে ধ্বংস করে? না, সেলটা হলো যে আমাদের শরীরে যে সেলগুলো আছে তার 7,500 থেকে 8,500 হলো বংশধর, এবং এটার সংখ্যা হলো 7.5 লক্ষ থেকে আরো 8.5 লক্ষ বা তার চেয়েও বেশি। তারা প্রত্যেকে নিয়মিত 1 মাস 2 মাস বা 3 মাস পর মারা যায় এবং নতুন একটা সেল জন্মগ্রহণ করে। এটাই আমাদের বডির প্রক্রিয়া। কিন্তু যে সেলটা অস্বাভাবিক কোনো খাবার পায়, যেন আপনি এখানে একটা আঘাত পাইলেন, সেখান থেকে সেলটা অস্বাভাবিক খাবার পাওয়া শুরু করলো, অথবা আপনি একটা স্কিন ডিজিজ হলো, সেখান থেকে সেলটা অস্বাভাবিক খাবার পাওয়া শুরু করলো, অথবা একটা টিউমার হলো, অথবা স্কিন ডিজিজ হলো, এমনি ধরনের বিভিন্ন শরীরের জন্য কোনো না কোনো একটা এফেক্ট থেকে সে খাবার সংগ্রহ করা শুরু করলো। সেইখান থেকে এই অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে থাকে, আর মারা যায় না, এবং সে পরবর্তীতে তার বংশধরের মধ্যে ছড়ায়, এরপরে তার অন্যান্য বংশধরের মধ্যে ছড়ায়। এটাই হলো ক্যান্সার। এই সেলগুলোকে আমরা যদি সিলেক্ট করি যে তাদের